31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন অযোগ্য বলে চিহ্নিত না হওয়া শিক্ষকরা। গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে এই 25,752 জনের জায়গায় নতুন নিয়োগ শেষ করতে হবে। তবে গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের জন্য এই নির্দেশ প্রযোজ্য নয় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। কোথায় যোগ্যের তালিকা পেশ করা হলো? রায় পরিবর্তনের জন্য রিভিউ পিটিশন কোথায় দাখিল হলো? এসবের পরিবর্তে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালতের মূল রায়ের সামান্য পরিবর্তনই মেনে নিল রাজ্য সরকার। নতুন করে চাকরির প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্তেও সম্মত হলো তারা। অর্থাৎ সুপ্রিম কোর্টের আগের রায় মতোই 25,752 জনের চাকরি সত্যিই আর থাকলো না। চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে এই 25,752 জনের জায়গায় নতুন নিয়োগ শেষ করতে হবে। শুধুমাত্র যে শিক্ষকরা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত নন, 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল থাকলো। আপাতত তারা স্কুলে যেতে পারবেন ও বেতন পাবেন। তবে নতুন এই নির্দেশ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয়। অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে পূর্ব নির্দেশই বহাল থাকবে, অর্থাৎ এখন থেকেই চাকরি ছেদ। আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন যথা সময়। কাজেই এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর। আমরা এতে আনন্দিত নই মোটেও। 31শে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে একটা সাময়িক স্বস্তি, একটা মলম দেওয়ার চেষ্টা করা হলো। আমরা এই জিনিসে ভুলছি না। আগামী 31শে মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। এই মর্মে 31শে মের মধ্যে আদালতে হলফনামা দিয়ে তা জানাতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। আমি টিচারদের অনুরোধ করব, ভালো করে মন দিয়ে ক্লাস করুন, মন দিয়ে কাজ করুন। এই নির্দেশের অর্থ এটা ভাবা কোনোভাবেই ঠিক হবে না যে তার মানে এদের চাকরি থেকে গেল। এদের নতুন রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েট করতেই হবে 31 মের মধ্যে। আদালতের রায়ের ভিত্তিতে চাকরিহারাদের জন্য ভালো দিক বলতে, যারা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত নন, 31শে ডিসেম্বর অবধি তারা বেতন পাবেন। খারাপ দিক হলো তাদের চাকরি 31শে ডিসেম্বরের পর আর থাকবে না। নতুন করে পরীক্ষায় বসে পাশ করে চাকরি পেতে হবে। স্বস্তি বোধ করছি না এই কারণে যে একজন ক্যান্সার আক্রান্ত রোগী, তাকে ডাক্তার 3 মাসের একটা টাইম লিমিট বেঁধে দিয়েছে। তো তার কাছে 3 মাস অতিক্রান্ত হওয়া পরে পরে সে মারা যাবে, এটা যখন সে জেনে যায় তখন তার কাছে প্রতিটা দিন মৃত্যুর সমতুল্য হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন এবং নির্ঘণ্ট সহ হলফনামা পেশ করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে যাতে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, 31শে মের মধ্যে বিজ্ঞাপন প্রকাশিত না হলে এবং হলফনামা পেশ না করলে খরচ আরোপ এবং এখনকার নির্দেশ খারিজ করা সহ যথাযথ নির্দেশ দেবে আদালত। বিজেন্দ্র সিংহ, ঐশী মুখোপাধ্যায় ও সুমন খরায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শীর্ষেন্দুদার কাছে এই জায়গায় যাবো। শীর্ষেন্দুদা, তাহলে 31শে মের মধ্যে হবে নোটিফিকেশন, 31শে ডিসেম্বরের মধ্যে একেবারে নতুন নিয়োগ প্রক্রিয়া, যেটা গতকাল সর্বোচ্চ আদালত বলেছে, সেক্ষেত্রে কারা কারা এই পরীক্ষায় বসতে পারবেন? রাজ্যের মানুষের অশান্তি কেড়েছে ঠিকানা আর দুর্নীতি কেড়েছে চাকরি। আজকে কোন কোন মানুষ বসতে পারবে, কোন কোন যোগ্য এবং অযোগ্য বসতে পারবে, প্রথম দিন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যদি এটা বলে দিতেন এসএসসি, পরীক্ষা নিয়েছিল এসএসসি বলতে পারতো যে যোগ্য কারা আর অযোগ্য কারা। এতদিন ধারে চলতো না এবং তাদের 20,000 21,000 চাকরি বেঁচে যেত। সেই জায়গায় না গিয়ে এখনো পর্যন্ত চোখে আলো ফেললে যেমন দেখা যায় না, তেমনি অন্ধকার হলেও দেখা যায় না। এই গুলিয়ে দেওয়ার পদ্ধতিটা এখনো পর্যন্ত রাজ্য প্রশাসন চালিয়ে যাচ্ছে। অযোগ্য যারা চিহ্নিত হয়েছে তাদের বেতন সহ সবটা ফেরত দিতে হবে এবং যারা যোগ্য চিহ্নিত এখনো পর্যন্ত তাদের মধ্যে অযোগ্য আছে কিন্তু চিহ্নিত হয়েছেন, তারা 31শে ডিসেম্বর মৃতপ্রায় রোগীর মতো কিছুটা অক্সিজেন, তারা সেই দিন পর্যন্ত চাকরিটা তাদের বহাল থাকলো। কিন্তু 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ করতে হবে। তাদের কিন্তু পরীক্ষা দিতেই হবে। চাকরি কিন্তু 25,752 জনেরই চলে গেল। এ নিয়ে কোনো রকম দ্বিমত নেই। তার মানে এই যে ওএমআর শিটের মিরর ইমেজ যেটার কথা বলা হচ্ছিল, বা এখনো এই যে 21 তারিখের যে অপেক্ষাটা রয়েছে, সেটা থেকে আদৌ আর কোনো সুরাহার কোনো সম্ভাবনা কি আছে? না, রিভিউ পিটিশনের যে কথা বলা হচ্ছিল, রিভিউ পিটিশনের জায়গা নেই। এই জায়গাতে যোগ্য এবং অযোগ্য যেখানে, সেখানে 22 লক্ষ মিরর ইমেজ দিতে হবে।
পরীক্ষা দিয়েছিল 22 লক্ষ, নট 25,752। এই 22 লক্ষর মধ্যেও কিন্তু যোগ্য আছে। সেই মিরর ইমেজ প্রত্যেকের যদি দেওয়া হয়, দেখা যায় যে যোগ্য এবং অযোগ্য, সেটা আপনারা করুন। এই এসএসসি কিন্তু পরীক্ষা নিয়েছিল, চাল আর কাঁকড়কে আলাদা করা যায়নি বলে চাল কাঁকড়ের বস্তাকে একসঙ্গে বিসর্জন দেওয়া হয়েছে। সেটা কিন্তু ভাবতে হবে। আজকে নবম, দশম এবং একাদশ দ্বাদশ যারা পড়ায় তারা তাদের রিল্যাক্সেশন পক্ষে পেলেন, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি তাদের একেবারেই একদম। আমি একদম মণিশঙ্কর দা, এই জায়গায় আমি আপনার কাছেই আসবো। সেটা হচ্ছে যে তাহলে এই যে 22 লক্ষের যারা পরীক্ষা দিয়েছিলেন, সেটা যেমন এবার পাশাপাশি যেটা হলো এই যে 26,000 যার মধ্যে যারা যোগ্য তাদের পাশে রাজ্য সরকার রয়েছে বলে যে ঘোষণাটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে হলো, তার মানে সেটা ঠিক নয় না। আমি বলছি যে 22 লক্ষ না, ওটা মানে 25 লক্ষের মতো কাছাকাছি আছে। এখন অর্ডারটা যেটা আছে সেটা শীর্ষেন্দু তো ও আইনজীবী, আমরা সারাক্ষণ যারা হাইকোর্টে আছি যারা দেখছি যে সবাইকে পরীক্ষা দিতে হবে, এটা হচ্ছে আইন। এবারে আপনাকে দেখতে হবে যে এই যে টাইম লাইনটা বেঁধে দিয়েছে, তাতে যদি রাজ্য সরকার, দেখুন করাপশন তো হয়েছে, কিছু লোক তো জড়িত, কিছু লোক জেলে গেছে, কিছু লোক জেলে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে আছে এবং উচিত যাওয়া সেটা তো ঠিক কথা। কিন্তু ঘটনাটা ঘটে যাওয়ার পরে যখন আমরা একটা সলিউশনে আসছি, যদি রাজ্য সরকার এই বিজ্ঞপ্তিগুলো ঠিক মতো দিয়ে এরা যদি পরীক্ষায় না বসে, তাহলে ব্যাপারটা হবে কি যে এরা কোর্টের অর্ডারটা মানবেন না, এটাই তো প্রতিষ্ঠিত হবে শেষে। মানে সোসাইটি কাছে তখন তো এই তৃণমূল কংগ্রেসের যারা রাজ্য সরকারই তো বলার সুযোগ পাবে যে আমরা কোর্টের অর্ডার মেনে বিজ্ঞপ্তিগুলো করেছি, যা ঘটেছে ঘটে গেছে। তাহলে এই যে 21 তারিখ এই যে যোগ্যদের তালিকা দেওয়া হবে, যেটা বলা হচ্ছিল এসএসসি যেটা নাকি পেয়েছে সেটা নাকি তারা দেবে, সেটা নিয়ে নয়, যোগ্য অযোগ্য নিয়ে না। আমি বলছি মামলাটা প্র্যাকটিক্যালি ভাবতে যে যারা চাকরি করছে তাদের মধ্যে যোগ্য অযোগ্য আছে, এটাকে বেছে দিলেই শুরু হলো না। যারা চাকরি পায়নি, যারা আন্দোলন করছে, যারা যোগ্য অযোগ্য কোনো তালিকাতেই নেই, তারাও কিন্তু এন্টাইটেল এই পরীক্ষায় বসার জন্য। পুরোটাই কি গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা? পুরোটাই গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা নয়। দেখুন, একেবারে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এই চাকরিহারারা। শিক্ষামন্ত্রী কি বলেছিলেন? আইনি লড়াইয়ে সব রকম সহযোগিতা করা হবে, রিভিউ পিটিশন দেওয়া হবে। দ্বিতীয় কথা, ওএমআর এর যে মিরর ইমেজ যেটা পাওয়া গিয়েছে সেটা তারা প্রকাশ্যে আনবেন, এবং সিবিআই এর কাছ থেকে যে তথ্যগুলো, যে তালিকাটা পাওয়া গিয়েছে সেটাও নাকি সামনে আনা হবে। তাহলে সেগুলো কি আদৌ সত্যি নয়? তাহলে আপনার বক্তব্যটা থেকে আন্দোলনকারীরা চাইছে মিরর ইমেজ, কিন্তু অর্ডারটা কি তাই আছে যে শুধুমাত্র যোগ্য অযোগ্য? আমি খারাপ চাইছি বলছি না। ওএমআর শিটের মিরর ইমেজটা যদি প্রকাশ্যে আনা যেত, তাহলে এই এন্টায়ার প্যানেলটা তো বাতিল করা হতো না। আজকের কথা বলতে সুপ্রিম কোর্ট স্পষ্ট বক্তব্য, যেভাবে প্রসেসটা কলুষিত হয়েছে সেটা সংশোধন করা যাবে না, সম্ভব নয়। সেই কারণে বাতিল। আগের কথা বলছি, আমি প্রেজেন্ট সিচুয়েশনের কথা বলছি। সেটা তো মডিফাইড ভার্সন, সেটা তো মডিফাইড ভার্সন। সিঙ্গেল বেঞ্চে করেননি কেন? আজকের দিনে দাঁড়িয়ে 4 বছর আগে হয়ে যেত। সেটা যারা চাইছে, যারা চাকরি করছে ওখানে, যোগ্য বা অযোগ্য যারা দাবি করছে মিরর ইমেজ, আমি বলছি সেই তালিকাটা দিলে তো সমস্যার সমাধান হবে না। তাহলে রিভিউ পিটিশনের যে অপশনটার কথা রাজ্য সরকার বলেছিল, যে প্রতিশ্রুতি দিয়েছিল, মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, শিক্ষামন্ত্রী দিয়েছিলেন, সেই রিভিউ পিটিশনের পক্ষে এগোলেন না কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 তারিখে ঘোষণা হয়, 3 তারিখে রায় দেয় সুপ্রিম কোর্ট, 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যোগ্যদের পাশে থাকবে রাজ্য সরকার, চাকরি বজায় রাখার দায়িত্ব রাজ্য সরকারের, এবং রিভিউ পিটিশনও করা হবে। দেখুন একবার। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এসএসসি মামলায় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, অর্থাৎ চাকরি বাঁচল না, শুধু চাকরি যাওয়ার দিন কিছুটা পিছলো। তাও অযোগ্য বলে চিহ্নিত হননি শুধু এমন শিক্ষকদের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এই নির্দেশ সামনে আসার পর হতাশ চাকরিহারারা। তাদের প্রশ্ন, তাহলে 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিলেন তার কি হলো? যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। এই যে দ্বিচারিতা মুখ্যমন্ত্রী করছে, এর বিরুদ্ধে সকল যোগ্যরা, 18,000 যারা যোগ্যরা আছেন, তারা যদি একসাথে আপনারা পথে না নামেন, আপনাদের জীবন নিয়ে ওই 31শে ডিসেম্বরের পর আপনাদের জীবন কি হবে অভিজ্ঞতা বলবে। 3রা এপ্রিল চাকরি বাতিলের রায় দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী রিভিউ পিটিশনের আশ্বাস দিয়েছিলেন। আমাদের লয়াররাও একটা রিভিউ করবে। অথচ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মূল রায় আংশিক পরিবর্তন মেনে নিলেন রাজ্য সরকারের আইনজীবী। এই যে খেলা, মুখ্যমন্ত্রী সভায় বললেন যে আমি রায় রিভিউ করব, যোগ্যদের চাকরি বাঁচাবো, আবার
নেতাজি ইন্ডোরে ললিপপ দিলেন ভলান্টিয়ারি সার্ভিস, আবার তারা এখানে সুপ্রিম কোর্টে গিয়ে বলল একটা সাময়িক ললিপপ দেওয়া হোক। এইটা হতাশা বাড়ল, কোনো যোগ্যের মুখে দেখবেন হাসি নেই। চাকরিহারাদের জন্য তার একাধিক পরিকল্পনা তৈরি বলেও নেতাজি ইন্ডোরের সভা থেকে দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর তা নিয়েও প্রশ্ন তুলেছেন চাকরিহারারা। সরকার যদি কোনোভাবে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালু করা বা নোটিফিকেশন দেওয়ার মতন কোনো রকম প্রস্তুতি নেয়, তাহলে কিন্তু আচার্য সদন হোক, মধ্যশিক্ষা পর্ষদ হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু লাগাতার অবস্থান চলবে। 21 তারিখের মধ্যে যোগ্যদের সার্টিফাইড কপি প্রকাশ করতে হবে তালিকার, এবং যারা অযোগ্য তাদের টার্মিনেশন লেটারও দিতে হবে। সুপ্রিম কোর্টের এই দিনের নির্দেশের পর রাজ্য সরকার আবার নতুন করে চাকরিহারাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। মহামান্য আদালত যা রায় দিয়েছেন সেই অনুযায়ী আমার মনে হয় আপনাদের এখন পড়ুয়াদের কথা ভাবা উচিত। আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রে, আমি যেমন আগেও বলেছিলাম যে আপনাদের কাজে আপনাদের ফেরত যাওয়া উচিত। আমি যে স্টুডেন্টের কাছে পড়াতাম, তাকে আমি ভালোবাসতাম, স্নেহ করতাম, আমি তাকে আর দেখতে পাবো না 31শে ডিসেম্বরের পর। প্রতিদিন যাবে আর আমার মনে হবে এই বাচ্চাটার সঙ্গে ঠিক ডিসেম্বরের পর থেকে আমার আর দেখা হবে না। এই চেয়ারটা আমার কাছে ডিসেম্বরের পর থেকে ব্রাত্য হয়ে যাবে, এই স্কুলটা আমার কাছে পর হয়ে যাবে। তো এটা তো প্রতিদিন মৃত্যুর নামান্তর হবে। খেটে পরিশ্রম করে পাওয়া হকের চাকরি চলে গেল, আবার পরীক্ষায় বসতে হবে চাকরির জন্য। এই বিপর্যয়ের দায় যাদের, তাদের কি কোনোদিন শাস্তি হবে? কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সুব্রতদার কাছে এই জায়গায় যাব, যে সরকার রিভিউ পিটিশনের কথা বলেছিল, আইনি সহায়তার কথা বলেছিল, সেই সরকার আজকে এই সামান্য যে অদল বদল মডিফিকেশন সেটা তারা সায় দিল, মেনে নিল। এটা ছাড়া কোনো রাস্তা নেই। দেখুন, গত 2-3 বছর ধরে রাজ্যের সরকারের আইনজীবীরা রাজ্য সরকারের যে বক্তব্য বিভিন্ন কোর্টে রেখেছেন, সেগুলোকে পরপর আনা এখন মানুষের পক্ষে সম্ভব না। কারণ 2 বছর আগে রাজ্যের সরকার কি বলেছে কার মনে আছে? ফলে ও দিন প্রতিদিন ওর বক্তব্য কোর্টে বদলেছে। আর পাবলিকলি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী হচ্ছে কি ক্রমাগত রাজ্যের মানুষকে মিথ্যে কথা বলে গেছেন, দুটো জায়গায় দুরকম কথা বলে গেছেন। কে মেলাতে গেছে, কার মেলানোর দায় আছে? ফলে এই সুযোগ ওরা গ্রহণ করছে। দেখুন, যে ঘটনা ঘটেছে, এই চাল কাকড় যা যেভাবেই আপনি বলুন না কেন, এটা আসলে হয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্যের সরকারের সর্বোচ্চ নেতৃত্বের সরাসরি ইন্ধনে এবং মদতে, নাহলে এই ঘটনা ঘটতে পারে না। ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শিক্ষামন্ত্রী এরা দুজন মূল অভিযুক্ত। রাজ্যের শিক্ষামন্ত্রী এত কথা বলছে, এখনো কেন জেলে না, এর জবাব তো সিবিআইকে দিতে হবে, দিল্লির সরকারকে দিতে হবে। ব্রাত্য বসু এখনো কেন জেলে, এখনো কেন বড় বড় কথা বলছে? 26,000 মানুষজন যারা চাকরি হারালেন, তাদের ভবিষ্যৎ কিছু জনের আপাতত 31শে ডিসেম্বর পর্যন্ত কিছুটা তারা মাইনে পাবেন, কাজ করতে পারবেন, কিন্তু তারপর একটা সুদীর্ঘ অনিশ্চিত ভবিষ্যৎ, পরীক্ষা পদ্ধতি, নতুন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। ইতিমধ্যেই ট্রেনে চড়ার জন্য তৈরি রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি মালদা টাউন যাচ্ছেন আজকে। ইতিমধ্যেই সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, হিংসা বিধ্বস্ত এলাকায় না যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী গতকালই, যদিও আজকে রওনা দিলেন রাজ্যপাল। একেবারেই তাই, তুমি দেখতে পাচ্ছ যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছেন, এবং তিনি যে বিশেষ ট্রেন যা অসমের গুয়াহাটি যাবে, শিয়ালদা থেকে সেই ট্রেনে আর কিছুক্ষণের মধ্যে রওনা হবেন। সকাল 9টার সময় ট্রেন ছাড়ার কথা। মালদা টাউন স্টেশনে তিনি পৌঁছবেন এবং তারপরে সেখান থেকে তার একাধিক কর্মসূচি রয়েছে। আমরা জানি যে কিভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে বহু মানুষ ঘর ছাড়া, তারা মালদার বিভিন্ন জায়গায় তারা শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছেন স্কুল বাড়িতে, সেই জায়গায় রাজ্যপাল যেতে পারেন। তার পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি হিংসা বিধ্বস্ত এলাকাতে যাবেন কিনা সে বিষয়টা স্পষ্ট নয়। তার আজকের কর্মসূচি রয়েছে, তিনি মোটামুটিভাবে 2:45 নাগাদ, 2:30 থেকে 2:45 নাগাদ মালদা টাউন স্টেশনে পৌঁছবেন, এবং তারপরে সেখান থেকে তিনি সেই সমস্ত মানুষজনের সাথে দেখা করতে যেতে পারেন যারা তাদের ঘর বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরে।
এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছেন রাজ্যপাল এবং রাজ্যপাল আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনে উঠবেন। আজকে সকাল 9টার সময় শিয়ালদা স্টেশন থেকে এই বিশেষ ট্রেনের ছাড়ার কথা রয়েছে, যা মোটামুটিভাবে 2:40 নাগাদ পৌঁছাবে মালদা টাউন স্টেশনে। সেখানে তিনি যাবেন। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে অনুরোধ রয়েছে যে তিনি যাতে হিংসা কবলিত এলাকায় না যান। একেবারে সন্দীপ, ধন্যবাদ। অবশ্যই রাজ্যপাল তিনি আজকে যাচ্ছেন, কি বার্তা দেন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ। বিরতির পর ফিরছি সঙ্গে।